তোমরা সবাই কেমন আছো? আমি এই মুহূর্তে রয়েছি বানারসে। 29 তারিখ রয়েছে সাইসান। আর এই সময়ে বেনারসে কেমন ভিড়, এই দুটো দিন 27 তারিখ 28 তারিখ আমরা বেনারসে কেমন কাটালাম, রুম বা কত ভাড়া, কোথায় আমরা রুম নিলাম, সব কিছুই শেয়ার করব। তো চলো শুরু করি আজকের ভিডিও হাওড়া স্টেশন থেকে। ঘড়িতে বাজে 10:38। এখন রয়েছি হাওড়া স্টেশনের বাইরে। আর আমাদের ট্রেন রয়েছে হিমগিরি এক্সপ্রেস। 11:55 ছাড়বে 14 নম্বর প্ল্যাটফর্ম থেকে। স্টেশনের মধ্যে ঢুকছি। এখন দাঁড়িয়ে আছি এই জন আহার। এখানে এই এন্ট্রি করব। এখানে খাবার কিন্তু তোমরা চাইলে এখান থেকে খেতে পারো। এখানকার খাবার কিন্তু খুব ভালো এবং এখানে অনেক কমে তোমরা খেতে পারবে এবং খাবারের কোয়ালিটিও খুব ভালো। আমি আগেও এখানে খেয়েছি। এই জনআহার থেকে আমরা খাবার নিয়েছি। এটা নিয়েছে 125 টাকা। ভাত রয়েছে, দুটো ডিম রয়েছে, এটা রয়েছে সোয়াবিনের তরকারি আর একটা মিষ্টি রয়েছে। এই ভেতরটা দেখো, এখানে অনেকেই খাচ্ছে। আমরা উঠে পড়েছি 11233 হিমগিরি এক্সপ্রেসে, যেটা যায় জম্মু তাওয়াই পর্যন্ত। আর এই ট্রেনটা কিন্তু একটা স্পেশাল ট্রেন। এটা সপ্তাহে প্রতিদিন চলে না, এটা মঙ্গলবার, শুক্রবার আর শনিবার করে চলে। এই ট্রেনটা টোটাল কাভারেজ করে 35টা স্টেশন, গিয়ে পৌঁছায় জম্মু তাওয়াইতে। আর আমরা যাব বেনারস পর্যন্ত। আর বেনারস পর্যন্ত টোটাল এই ট্রেনটা হল্ট দেবে 15টা স্টেশন। টোটাল কাভারেজ করবে বেনারস পর্যন্ত 760 কিলোমিটার। আমাদের সময় লাগবে, ট্রেনটা ছাড়বে 11:55-তে হাওড়া থেকে। আমাদের পৌঁছাবে কাল 2:44-এ। এই ট্রেনটাতে কোনো জেনারেল ক্লাস নেই। ফার্স্ট এসি, সেকেন্ড এসি, থার্ড এসি, থার্ড ইকোনমি আর স্লিপার ক্লাস। ঘড়িতে সময় আপডেট 12:02। আমাদের ট্রেন ছাড়ার কথা ছিল 11:55-তে। 12:02-তে আমাদের ট্রেন হাওড়া থেকে ছাড়লো। আমাদের কোচ রয়েছে S1। এটাই হচ্ছে আমাদের কোচ। এই ট্রেনের ফার্স্ট হল্ট হচ্ছে একদম ডিরেক্ট আসানসোল। समोसा नाश्ता में भैया समोसा बोलिएगा। ঘড়িতে সময় 3:06। অবশ্যই নামলাম স্বপ্ননগরী বানারসে জংশনে। ট্রেন 2:37-এ পৌঁছানোর কথা ছিল, এখন ঘড়িতে বাজে 3:06। প্রায় 25 থেকে 30 মিনিট মতো ট্রেন লেট। এখানে দাঁড়িয়ে রয়েছে বন্দে ভারত এক্সপ্রেস। 8 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে বন্দে ভারত এক্সপ্রেস। আর আমরা নামলাম 7 নম্বর প্ল্যাটফর্মে। আর আমাদের বেরোতে হবে 1 নম্বর প্ল্যাটফর্মে। এখন সিঁড়ির কাজ করছে। बनारस से चलकर এদিকটা হচ্ছে 4 থেকে 5। না, আমাদের আরো এগোতে হবে। 2, 3 এদিক ওদিক, মানে আরো এগোতে হবে। এই হচ্ছে 1 নম্বর এক্সিট। এখান থেকেই বেরোবো। এটা কিন্তু চলছে, সেটার মতো নয়। অবশেষে বেরিয়ে এলাম স্টেশনের বাইরে। বেরিয়ে দাঁড়িয়ে আছি স্টেশনের বাইরের চত্বরটা দেখো। এই হচ্ছে স্টেশনের বাইরের চত্বরের দৃশ্য। প্রচুর মানুষ ওয়েট করছে এখান থেকে, যেহেতু কুম্ভ মেলা চলছে। আর স্টেশনটা একবার দেখো কত সুন্দর। এই হচ্ছে স্টেশন। এবার বাইরে যাব। বাইরে গিয়ে অটো, টোটো দেখি কি পাওয়া যায়, দিয়ে যাব হোটেল নেব। স্টেশনের বাইরে থেকে বেরিয়ে এলাম। এখানে দেখতে পাচ্ছ প্রচুর অটো টোটো দাঁড়িয়ে আছে। একটা অটোর সাথে কথা বললাম, এনারা আমাদের এই কাশী বিশ্বনাথ পর্যন্ত যাবে না, তার একটু আগে নামিয়ে দেবে। এই হচ্ছে আমাদের অটো। আমরা
অটো নিলাম কাশী বিশ্বনাথ, কারণ আমরা হোটেল নেব কাশী বিশ্বনাথের কাছাকাছি, তাই আমরা এই স্টেশন থেকে ডাইরেক্ট কাশী বিশ্বনাথের অটো নিলাম। আর এই অটো আমাদের 4 জন আছি, আমাদের টোটাল 250 টাকা রিজার্ভ। তোমরা চাইলে শেয়ারে যেতে পারো, শেয়ারের ভাড়া 30 থেকে 40 টাকার মধ্যেই থাকে। রাস্তা যথেষ্ট জ্যাম রয়েছে, প্রচুর পুণ্যার্থীর ভিড়ও রয়েছে। একে বলছে কুম্ভ মেলা, বানারসি সবসময় কাশী বিশ্বনাথ मंदिर भीड़ लगे ही থাকে। भैया स्टेशन থেকে काशी विश्वनाथ जाने के लिए कितना टाइम लगता है? आधा घंटा से लगता है प्लस आधा घंटा से 1 घंटा भी लग सकता है, क्योंकि ट्रैफिक इधर बनारस में बहुत ट्रैफिक है। एक्चुअली क्या है कि हम लोग गली गली से लेके जाएंगे, वहाँ पीडीआर मॉल से पहले रोकते हैं या पीडीआर मॉल से गाड़ी जाने देती है, पुलिस वाला जहाँ बैरिकेड रहता है वहाँ हम लोग छोड़ देते हैं। फिर उसके बाद वहाँ गोदोलिया सर्कल, वहाँ से 300 से 400 मीटर होता है, अब वॉकिंग डिस्टेंस होता है। तो वॉकिंग डिस्टेंस कितना टाइम लगेगा? वॉकिंग डिस्टेंस सर 5 मिनट लगता है गोदोलिया चौक जाने के लिए। 5 मिनट लगेगा जी। এই সামনেই হচ্ছে আমাদের অটো দাঁড়িয়ে যাবে, এর বাইরে আর যেতে দিচ্ছে না, হেঁটে হেঁটে যেতে হবে। এখান থেকে প্রায় 1 কিলোমিটার মতো লাগবে। এই জায়গাটাতে অটো আমাদের নামিয়ে দিল, এখান থেকে অটো যাবে না, ব্যারিকেড হয়ে আছে। আর এই জায়গাটার নাম হচ্ছে লাক্সাখানা। এখান থেকে প্রায় 1 কিলোমিটার কাছাকাছি কাশী বিশ্বনাথের মন্দির, ব্যারিকেড লাগানো আছে, সবাই হেঁটে হেঁটে যাচ্ছে। তো হাঁটতে থাকি, কত সময় লাগে। কাশী বিশ্বনাথ মন্দিরের কাছাকাছি হোটেলও খুঁজবো আমরা, প্রথমে হোটেল নেব। এই যে আমরা এই রাস্তা দিয়ে হাঁটছি, এই রাস্তার দু সাইডে প্রচুর প্রচুর হোটেল রয়েছে। আমরা আরো একটু এগিয়ে যাব, আরো কাছাকাছি হোটেল নেওয়ার চেষ্টা করব। তো এই জন্য আমরা এইসব হোটেলগুলোতে আর ঢুকছি না, আরো কাছাকাছি এগোচ্ছি। সে ভিড়, যত মন্দিরের কাছাকাছি এগোচ্ছি এরকম ব্যারিকেডের উপর ব্যারিকেড লাগানো আছে, ভিড়টা দেখুন। যত কাছাকাছি আসছি এরকম ভিড়। হাঁটতে হাঁটতে এখন পৌঁছে গেছি দোদুলিয়া মোড়। এই মোড়ে ভিড়টা দেখুন, ওই দিকটা তো যেতে দিচ্ছে না আমাদের। 4 মাথার মোড়ের ভিড়টা দেখুন। আর আমরা এই মুহূর্তে কোন দিকে যাব ঠিক করতে পারছি না। এখন এই দোদুলিয়া মোড়ে দাঁড়িয়ে আছি। ওটা যে রাস্তাটা গেছে এটাই হচ্ছে দশাশ্বমেধ ঘাটের রাস্তা। এটা এত জাম, এখন বন্ধ করে দিয়েছে। এখনো পর্যন্ত আমাদের হোটেলও খোঁজা হয়নি, হোটেলও নিতে হবে, যা ভিড়। এই কাছাকাছি আমরা হোটেল নেব বলে এসেছিলাম, কিন্তু এখানে হোটেল পাবো কিনা সেটাও একটা আশঙ্কা রয়েছে। এত ভিড় রয়েছে, আমাদের আগে থেকে কোনো রুম বুক করা নেই। আমরা এখন রুম খুঁজছি, আদৌ জানি না এই জায়গাটাতে রুম পাবো কিনা, তবু এগোচ্ছি, রুম খুঁজছি। বেনারস মানেই এরকম ছোট ছোট গলি, মেন রাস্তা ভিড় দেখালাম তোমাদের। আর এখন এরকম গলির মধ্যে দিয়ে আমরা হাঁটছি, দু সাইডে দোকান, হোটেল সবকিছুই পাওয়া যাচ্ছে। যত ছোট ছোট গলিতে ঢুকছি, গলিগুলো দেখুন, এইরকম গলি দিয়ে এখন আমরা হাঁটছি। আর তোমরা বেনারস এলেই এরকম সরু সরু গলি দিয়েই তোমাদের হাঁটতে হবে। অনেক সময় হাঁটছি, হোটেল তো পাচ্ছি না। অবশ্যই গলিতে প্রচুর দোকান রয়েছে, আর বেনারস মানে মালাই, চা, পান সব তো বিখ্যাত রয়েছে, অনেক খাবার রয়েছে। আর এখন মালাই নিয়ে নিয়েছি, আগে মালাই খাই, টেস্ট করি, তারপরে হোটেল নেব। অলি গলি দিয়ে হাঁটতে হাঁটতে অবশেষে আমরা পৌঁছালাম ঘাটে। এই আর এই দৃশ্য, উফ কি সুন্দর দৃশ্য দেখুন। দৃশ্য দেখে মন ভরে গেল। দৃশ্য। এখন আমরা যে ঘাটে এসে পৌঁছেছি, এই ঘাটটার নাম হচ্ছে 64 ঘাট। এই ঘাটের এরকম সুন্দর পরন্ত বিকেলের মনোরম পরিবেশ, কি সুন্দর দেখুন। কেউ কেউ করছে নৌকো বিহার, কেউ কেউ করছে এখানে স্নান। আর আমাদের এখনো পর্যন্ত কোনো হোটেল নেওয়া হয়নি, মনে হচ্ছে এখানে কিছুটা সময় কাটাই, কিন্তু উপায় নেই, তোমাদের দেখাতে থাকবো, অবশ্যই তোমাদের পরে দেখাবো। কিন্তু এখন আমাদের হোটেল নেওয়া হয়নি, হোটেল নেব, তারপর তোমাদের মন্দির ঘাট যেগুলো আমরা ঘুরবো সবটাই তোমাদের ঘুরে ঘুরে দেখাবো। এই বেনারসের যতগুলো ঘাট রয়েছে প্রত্যেকটার ঘাটের জল কিন্তু খুব পবিত্র। এই ঘাটগুলোতে আপনারা যখন স্নান করতে আসবেন বা স্নান করবেন, কখনো ভুলেও এখানে জুতো নিয়ে নামবেন না। জুতো উপরে খুলে
এই জলে কিন্তু জুতো পরে নামা যায় না, জলে কিন্তু জুতো সংস্পর্শ করা যায় না। তোমরা যারা এখানে এসে স্নান করবে ভুলেও এখানে কিন্তু কোনো সময় জুতো নিয়ে নামবে না। এখন যে তোমাদের 64 ঘাট দেখালাম, এই ঘাটের আশেপাশে অনেক হোটেল রয়েছে। হোটেলগুলোর প্রাইস অনেকটাই হাই, 3500 থেকে স্টার্ট, কোনোটা আবার 5000 4000 পর্যন্ত রুম। তারপরেও আবার পার রুমে দুজনের বেশি অ্যালাউ করছে না। চলো আমরা আরেকটু ভেতরের দিকে যাব, ভেতরের দিকে গিয়ে রুম খুঁজবো। এখন বাজে ঘড়িতে 6টা 16, আর আমরা অনেক সময় খোঁজাখুঁজি করে একটা রুম পেয়েছি। বাইরের যেসব গঙ্গার পাশে যেসব রুমগুলো অনেক প্রাইস, তো অবশেষে এই একটা রুম পেয়েছি। এই হচ্ছে রুম, একটা বড় বেড রয়েছে, 4 জন তো আরামসে থাকা যাবে। রুমটার প্রাইস পড়েছে পার ডে 2000 করে। আমরা 4 জন মিলে রয়েছি, আমরা আজ থাকবো, কাল থাকবো, পরশু চেক আউট করবো। মোট আমাদের পড়েছে 4000 টাকা। রুমটা দেখুন, এই একটা বড় বেড রয়েছে, প্রচুর র্যাক রয়েছে, এখানে ব্যাগপত্র রাখতে পারবে। এদিকে র্যাক রয়েছে, এই সাইডটা একটা টি টেবিল রয়েছে। আর একটা ভালো জিনিস যেটা, তোমরা চাইলে এখানে সেপারেট কিচেনও রয়েছে, এখানে তোমরা রান্না করে খেতে পারো। এই রুমের হচ্ছে বাথরুমটা অ্যাটাচ নয়, বাথরুমটা তোমাদের দেখাই। এই বেরোলে, এই জাস্ট বেরোলাম, এখানে রয়েছে বাথরুম, এটা হচ্ছে বাথরুম। মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। আর এটা হচ্ছে কিচেনের দরজা। আমরা রয়েছি দোতলায়, এই হচ্ছে হোটেলের সিঁড়ি। এই এদিকটা রয়েছে রিসেপশন, এটা হচ্ছে রিসেপশন, এটা হচ্ছে এন্ট্রি। এখান থেকে বেরোবো, এরকম একটা ছোট্ট গলির মধ্যে থেকে এই হোটেলটা। এই হোটেলটার নাম হচ্ছে ঈশা গেস্ট হাউস। অনেকটা সন্ধ্যা হয়ে গেছে, এখন বেরিয়ে পড়েছি এই গলির মাঝখান থেকে। এখান থেকে গঙ্গা খুব কাছেই। আমরা ঠিক করেছিলাম আসার সময় যে আমরা পৌঁছেই গঙ্গায় স্নান করব, তো সেই জন্য আমরা এখন গঙ্গায় স্নান করতে যাচ্ছি। যে এখন পর্যন্ত তোমাদের যেভাবে আমরা বলছিলাম যে ঘাটটা পায়ে হেঁটে 1 মিনিটও লাগে না, জাস্ট দেখো পায়ে হেঁটে 1 মিনিটের মধ্যে আমরা এই ঘাটে পৌঁছে গেছি। এই হচ্ছে গঙ্গার ঘাট। হোটেল নেওয়ার আগে যে ঘাটটাতে গেছিলাম ওটা হচ্ছে 64 ঘাট, আর এখন ওই ঘাটের ঠিক পাশেই আরেকটা ঘাট রয়েছে যেখানে আমরা গেস্ট হাউস নিয়েছি। সেই গেস্ট হাউসের থেকে 1 মিনিট দূরত্বে একটা ঘাট রয়েছে যেটার নাম হচ্ছে পান্ডে ঘাট। আর এই পান্ডে ঘাটে এখন আমরা স্নান করব। আমাদের হোটেল খুঁজতে অনেকটা লেট হয়েছে, তবুও আমরা এসছি এখন এই গঙ্গায় স্নান করেই হোটেলে যাব। হোটেলে গিয়ে আবার হোটেল থেকে ড্রেস চেঞ্জ করে আবার আমরা যাব কাশী বিশ্বনাথের মন্দির দর্শন করতে। তো চলো দেরি না করে এখন স্নান করে নিই। হর হর মহাদেব। দেরি না করে নেমে পড়ছি গঙ্গায় স্নান করতে। স্নান সেরে নিলাম, আর আমরা যেহেতু এই রাতেই হচ্ছে কাশীনাথ মন্দির দর্শন করব, সেই জন্য আমরা এই সন্ধ্যায় স্নান করে নিলাম। আমরা আসার সময় ঠিক করেছিলাম যে আমরা যাওয়ার দিনই হচ্ছে স্নান করে কাশীনাথ মন্দির দর্শন করব, তো সেই জন্য এখন স্নান সারলাম। এখন রুমে গিয়ে ড্রেস করেই হচ্ছে আমরা কাশীনাথ মন্দির দর্শন করব। বেনারস মানেই এরকম গলি দিয়ে হাঁটা পথ, রাস্তার দু সাইডে এরকম প্রচুর দোকান পাবে। প্রচুর মানুষ এখন মন্দির থেকে পুজো দিয়ে ফিরছে। এরকম সরু গলি, এই গলির মাঝখান থেকে আমরা হাঁটছি, এখন মন্দিরের দিকে এগোচ্ছি। এরকম সরু গলি, দু সাইড ধরে রয়েছে প্রচুর দোকান, কাপড়ের দোকান থেকে শুরু করে বিভিন্ন রকম খাবারের দোকান থেকে শুরু করে কি নেই। যত মন্দিরের দিকে এগোচ্ছি ভিড় তত বেড়েই চলেছে, আর পুরো রাস্তা জুড়ে হর হর মহাদেবের ধ্বনি চলছে। ঘড়িতে সময় 7টা
5:41। এখন গলির ভিড় ছাড়িয়ে মন্দিরের মূল রাস্তায় এসছি। ভিড়টা দেখুন, এত রাত তবুও মানুষের ঢলটা দেখুন, আর সবাই যাচ্ছে মন্দির দর্শন করতে। এত রাতে তবুও এত ভিড়, সুন্দর একটা অভিজ্ঞতা হচ্ছে। একসঙ্গে হাঁটছি আর সুন্দর একটা অভিজ্ঞতা। তোমরা আমার পেছনে যেমন দেখতে পাচ্ছ, আর সামনে যদি ক্যামেরাটা ঘোরাই, সমানে বহু দূর পর্যন্ত সমান লাইন রয়েছে। এই লাইন কত সময় থাকবে বলতে পারছি না, কারণ আমার প্রথমবার। থেকে নেমে তোমাদের এখানে যাওয়ার সময় দেখিয়েছিলাম এই দোদুলিয়া মোড়ে এদিকের গেটটা বন্ধ ছিল, আর আমরা দেখুন এদিকটা থেকে এরকম লাইন চলে গেছে মন্দির দর্শনের জন্য। আর আমরা এলাম এই ব্যাক সাইডটা থেকে হয়ে এই লাইনেই ঢুকছি, ঢুকে এখন মন্দির দর্শনের দিকে লাইনে যাচ্ছি। আর লাইনটা দেখুন, এভাবেই হচ্ছে, এই দুদিকে করে লাইন রয়েছে, এইভাবেই আমাদের হেঁটে হেঁটে যেতে হচ্ছে। আধা ঘন্টা ধরে এরকম সরু ব্যারিকেডের মধ্যে হাঁটতেই থাকছি, জানি না কত সময় লাগবে। লাইনে দাঁড়াতে দাঁড়াতে এরকম লাইনের পাশে চাদর পেয়ে যাবে, যদি পছন্দ হয় এখান থেকে কিনে নিতে পারো, কারণ 15 মিনিট 10 মিনিট করে লাইন এগোচ্ছে, অনেকটা টাইমও পেয়ে যাবে। একটা জিনিস তোমাদের দেখাই, এই দেখো, এটার থেকে এবার 1 হাত এর মাঝখান থেকে আছি প্রায় আধ ঘন্টার উপর, জেলখানার মতো বন্দি আছি আর হাঁটছি। লাইন দিতে দিতে এরকম পাশেই দোকান পেয়ে যাবে, যেখানে ডালা দেওয়ার জন্য 10 টাকা করে নিচ্ছে। এখানে এই ফুল পাওয়া যাচ্ছে, পুজো দেওয়ার জন্য ফুলের ডালা। আর এখানে সব দেখুন লোকার রয়েছে রাস্তা দু সাইডে, এরকম প্রচুর, যত এগোবে এরকম প্রচুর লোকার পেয়ে যাবে। ঘড়িতে সময় 9:45, আর আমরা 7:15-20 দিকে লাইনে দাঁড়িয়েছিলাম। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ানোর পর এখন অ্যানাউন্স হচ্ছে মন্দির বন্ধ হয়ে গেছে। আর এই মন্দির প্রতিদিন ভোর 3টে থেকে রাত 11টা পর্যন্ত খোলা থাকে, বাট আজ এত ভিড় রয়েছে সেই জন্য মন্দির আজ বন্ধ হয়ে গেছে। তবুও সবাই লাইনে দাঁড়িয়ে আছে, আমরাও লাইনে দাঁড়িয়ে আছি। দেখা যাক আজ কোনোভাবে মন্দির দর্শন করতে পারি কি না। ঘড়িতে বাজে 9:56, 10টা ছুঁই ছুঁই, আর প্রচুর খিদে পেয়ে গেছে। এত সময় লাইনে দাঁড়ানোর পর আজ দর্শন হলো না, আবার সকাল সকাল আসতে হবে দর্শন করার জন্য। এখন একটা রেস্টুরেন্টে ঢুকে পড়েছি রাতে ডিনার সারার জন্য। এই হচ্ছে রেস্টুরেন্টের থালি সিস্টেম রয়েছে, 2 টাইপ সবজি, রুটি, রাইস, ডাল, স্যালাড, সুইট, পাঁপড়, চাটনি, 225 টাকা। আর একটা রয়েছে স্পেশাল আনলিমিটেড থালি, যা পনির রয়েছে, সবজি, ডাল, বাটার রুটি, জিরা রাইস, সুইট, পাঁপড়, চাটনি, সবগুলো কিন্তু আনলিমিটেড রয়েছে। এটা হচ্ছে 295, আমরা এই 295টা অর্ডার করেছি। তো অবশেষে চলে এসছে আমাদের আনলিমিটেড থালি। আর এখানে কি কি আছে দেখিয়ে দিই। দিয়েছে জিরা রাইস, রুটি, এটা রয়েছে একটা সুজির তৈরি হালুয়া, ঘি রয়েছে, এখানে রয়েছে দই, এখানে রয়েছে পনির, রয়েছে ডাল, একটা এটা আছে মটরের তরকারি, আর একটা রয়েছে গ্রিন মটরের তরকারি, সঙ্গে রয়েছে এদিকে রয়েছে চাটনি, এদিকে রয়েছে স্যালাড, পেঁয়াজ, লঙ্কা। তো চলুন খাবার শুরু করে বলি খাবার এখানকার কেমন। অলমোস্ট খাওয়া দাওয়া ঠিকঠাকই আছে, সব কটারই আইটেম ঠিকঠাকই আছে, কিন্তু তবে এদিকে খাবারগুলো একটু আলাদা হয়, পিওর বাঙালি খাবার হয় না। খাবার আইটেমগুলো ঠিকঠাকই আছে। আমার সবথেকে বেটার যেটা লেগেছে পনিরটা আমার সবথেকে ভালো লেগেছে। এই দেখতে পাচ্ছ পিছনে দক্ষিণ কাশী, এই হোটেলটায় খেলাম। আর এই হোটেলের লোকেশনটা দেখিয়ে দিই, এটা হচ্ছে হোটেলের মেন রোড। এই মেন রোডে যাওয়ার পথেই এইদিকে এই হোটেলটাই। তো এখন যাব সোজা রুমে গিয়ে রেস্ট করব, সকাল থেকে বেরোবো সাইট সিন করতে। তো চলো, গুড নাইট, দেখা হচ্ছে আগামীকাল সকালে। গুড মর্নিং ফ্রম বেনারস। সকাল সকাল বেরিয়ে পড়েছি বেনারস ঘুরতে। একদিনে তো বেনারস পুরো ঘুরে শেষ করা যায় না, চেষ্টা করব বেনারসের মূল জায়গাগুলো আজ ঘুরে দেখার। তো চলো শুরু করি আজকের সকালের ভ্রমণ। এই হচ্ছে সকালের বেনারস, এরকম প্রচুর দোকান, আর দোকানে দেখো খাবারের লাইন পড়েছে। দেখো এই সকালের বেনারসের গলি, ভিড় কেমন দেখুন।
সকাল সকালে এরকম বেনারসের গলিতে এরকম ভিড়, এই গলি ভিড়, এই গলি ভিড়, এই গলি কোন দিকে যাব বুঝতে পারছি না। সকাল সকাল এইরকম যে ভিড় দেখছো, এটা আছে দশাশ্বমেধ ঘাট আর কাশী বিশ্বনাথ মন্দিরের হচ্ছে দশাশ্বমেধ ঘাট আর কাশী বিশ্বনাথ মন্দির যাওয়ার লাইন। সকাল সকাল এরকম একটা গলি দিয়ে বেরোচ্ছি। এখান থেকে এখন আমরা কচুরি খাবো, আর কচুরি প্লেট হচ্ছে 50 টাকা করে, 4 পিস করে থাকবে। এই হচ্ছে খাবার, এই সবজি রয়েছে আর এই কচুরি, 5টা কচুরি রয়েছে আর এই সবজি নিল 50 টাকা প্লেট। অনেক খোঁজাখুঁজির পর একটা অটো পেলাম। সারনাথ মন্দির আর ভারত মাতার মন্দির ঘোরাবে, নেবে 600 টাকা। এখন এখানে এত ভিড় রয়েছে কুম্ভ মেলার জন্য, সবকিছুরই প্রচুর রেট চাইছে। কেউ চাইছে 1100, কেউ 1200, কেউ 1000, এরকমই চাইছে। কিছু করার নেই। আর এই ভিড়ে এত ভিড় রয়েছে, জানি না আজ কতগুলো স্পট আমরা ঘুরতে পারবো। অটো থেকে নামলাম, এখন আমরা পৌঁছে গেছি ভারত মাতার মন্দির। আমরা ঢুকবো এখন ভারত মাতার মন্দিরে। ভারত মাতার টেম্পল, এই হচ্ছে ভারত মাতার টেম্পল। এটা হচ্ছে, এই হচ্ছে ভারত মাতার টেম্পল। 1936 খ্রিস্টাব্দে মহাত্মা গান্ধী এই টেম্পলটি উদ্বোধন করেছিলেন। এই মন্দিরটি বাবু শিবপ্রসাদ গুপ্ত দ্বারা নির্মিত হয়েছিল। এখনো এই মন্দিরের গুপ্ত পরিবারের লোকেরা দেখভাল করে। এখন মন্দিরের ভেতরে ঢুকবো, আর এখানে লেখা আছে জুতো খুলে ঢুকতে হবে। তো এখানে জুতো খুললাম। এখন ঢুকবো ভারত মাতার মন্দিরের ভেতরে। ভেতরেই ঢুকে এখানে তোমরা দেখতে পাবে ভারত মাতার। এখানকার মূল যে আকর্ষণ হলো এখানকার অখণ্ড ভারতবর্ষের মানচিত্র। আর এই মন্দিরটি 1936 সালে মহাত্মা গান্ধী উদ্বোধন করেছিলেন। এই যে মানচিত্র তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের মানচিত্রটা ভালো করে দেখাই। এই যে তোমরা মানচিত্রটা দেখতে পাচ্ছ, এটা অখণ্ড ভারতের মানচিত্র। এই মানচিত্রটা হচ্ছে প্রজাতন্ত্র দিবস আর স্বাধীনতা দিবসের দিন এটা কিন্তু পুরো জলে ভর্তি করে দেওয়া হয়। আজকে হচ্ছে 27 তারিখ, কালকের ডেটে এই মানচিত্রটা ছিল জলে ভর্তি করা। এবার চলো তোমাদের পুরো মন্দিরটা একবার ঘুরিয়ে দেখাই। এখানে এরকম প্রচুর বই রয়েছে। তোমাদের একটু আগে বলেছিলাম এই মন্দিরটি স্থাপিত করেছিল বাবু শিবপ্রসাদ গুপ্ত। এই যে মাঝখানে যে ছবিটি দেখতে পাচ্ছ, ইনি হচ্ছে বাবু শিবপ্রসাদ গুপ্ত। এই দু সাইডে যে দুটো ছবি দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে ওনার পরিবারের, যারা বিগত দিনে এই মন্দিরের রক্ষণাবেক্ষণ করত। আর এখনো পর্যন্ত কিন্তু ইনারই পরিবারের লোকেরাই এই মন্দিরের রক্ষণাবেক্ষণ করে। এখন এখান থেকে আমরা বেরিয়ে যাব। এরপরে হচ্ছে আমরা দেখবো সারনাথ মন্দির। এখান থেকে নামলাম আর পৌঁছে গেলাম সারনাথে। এই হচ্ছে মেন গেট। এই ঢুকছে এখন এই সারনাথ বুদ্ধদেব টেম্পলের সামনে। এন্ট্রি করেই পেছনে দেখো একদম বড় একটা বুদ্ধদেবের টেম্পল রয়েছে। এখানে যে এই টেম্পলটা দেখছো, এটাকে বলে থাই টেম্পল। এটা হলো বৌদ্ধ ধর্মের 4 ধামের একটা ধাম। পুরো টেম্পলটা দেখছো, এই টেম্পলটা 1931 সালে নভেম্বর মাসে এই টেম্পলটার কাজ শেষ হয়। और मेरा नाम विकी है। अब मैं इसके बारे में आपको 1 मिनट में बता रहा हूँ। सबसे पहले देखिए, जिस जगह पे आए इसको सारनाथ बोलते हैं। सारनाथ गौतम बुद्ध जी का हिस्टोरिकल प्लेस माना जाता है। यहाँ पे गौतम बुद्ध जी ने 5 शिष्यों को पहला उपदेश दिया था। और इस टेम्पल को, इस पूरे एरिया को थाई टेम्पल बोलते हैं। ये थाईलैंड के गवर्नमेंट के द्वारा इसका पूरा मेंटेनेंस किया जाता है। और देखिए, हम लोग स्टार्टिंग फर्स्ट यहाँ से करेंगे। इसमें बोधि ब्रिज, इसको मुद्रा बोलते हैं। फिर भूमि स्पर्श मुद्रा है, फिर मेन टेम्पल, 80 फीट अशोक स्तंभ, अशोक चक्र और आर्ट गैलरी है, जो बीवर्स लोगों का है, जो बनारसी साड़ियाँ बनाते हैं गांव के बीवर्स लोग, वहाँ पे कलेक्ट करते हैं। जो सबसे ऊपर गौतम बुद्ध जी बैठे हैं वो ध्यान मुद्रा है। उसी मुद्रा में गौतम बुद्ध जी को बोध गया बिहार में ज्ञान की प्राप्ति हुई थी। और राइट में छोटी वाली और लेफ्ट में बड़ी वाली, दोनों एक जैसी सेम मुद्रा है। और इसी मुद्रा में गौतम बुद्ध जी ने 5 शिष्यों को पहला उपदेश यहाँ पे सारनाथ में दिए थे। और उनके शिष्य का नाम था वप्पा, महानामा, भादिया, कौंडी, अस्तागी। और जो बीच में बैठे हैं ये अभय मुद्रा है। अभय मुद्रा का मतलब ये होता है किसी भी काम को करने से पहले आपको भय रहता है, डर रहता है कि ये काम होगा कि नहीं होगा। उसको दूर करने के लिए गौतम बुद्ध जी ने अभय मुद्रा। आप इसका भी फोटो ले सकते हैं। फिर इसके बाद हम चलेंगे टेम्पल की तरफ। पहले धरती माँ को प्रणाम किए। धरती माँ को साक्षी माने थे बोध गया बिहार में, तब जाके इनको ज्ञान की प्राप्ति हुई थी। इसलिए यहाँ पे गौतम बुद्ध जी को भूमि स्पर्श मुद्रा में दिखाया गया है। ये भूमि स्पर्श मुद्रा। और पीछे देखिए मेन टेम्पल है। टेम्पल के ऊपर में देखिए 4 पेंटिंग बनाया गया है। फर्स्ट पेंटिंग जिसमें गौतम बुद्ध जी हाथ ऊपर किए, वो गौतम बुद्ध जी का जन्म स्थान नेपाल लुम्बिनी का है। और सेकंड वाला जिसमें कमल बैठे हैं वो बोध गया बिहार का है, जहाँ पर उनको ज्ञान की प्राप्ति हुई थी। और तीसरा वाला देखिए जिसमें 5 स्टूडेंट बना गए, इसी सारनाथ का, यहाँ पर उन्होंने 5 शिष्यों को पहला उपदेश दिया था।
और जो नीचे लेटे हुए हैं गोरखपुर कुशीनगर का है, जहाँ पर उन्होंने अपने बॉडी को छोड़ा था, देह को त्याग कर दिया था। और इस टेम्पल के डिजाइन को इसको थाईलैंड का पैगोडा मॉडल बोलते हैं। इसके अंदर में 9 फीट की स्टैचू है गौतम बुद्ध जी की, जो गोल्डन पल्स की गई। इस टेम्पल को 1964 में थाईलैंड के गवर्नमेंट के द्वारा बनाया गया। आप इसके अंदर जा सकते हैं, फोटो कैमरा अलाउड है, वहाँ पे स्लीपर शूज निकाल के आप अंदर जा सकते हैं इधर से। জুতো খুলতে হবে, জুতো খুলে এখন আমরা ঢুকবো এই মনিস্ট্রির ভেতরে। এই হচ্ছে মূল মনিস্ট্রি। ये गौतम बुद्ध जी की माता जी है, महामाया देवी। गौतम बुद्ध जी के जन्म के 7 दिन बाद ही इनकी मृत्यु हुई थी। तो गौतम बुद्ध जी का जो पालन पोषण है उनकी मौसी महाप्रजापति गौतमी की, तभी से इनका नाम गौतम पड़ा था। और ये जो बड़ी वाली स्टैचू है, इसकी हाइट है 80 फीट 9 इंच, 80 फीट 9 इंच। ये 843 स्टोन से इसको ज्वाइन करके बनाया गया है। और जो स्टैचू है गौतम बुद्ध जी के लाइफ से आधारित स्टैचू, क्योंकि 80 ईयर्स के ओल्ड में गौतम बुद्ध जी ने अपने बॉडी को छोड़ा था और 9 मंथ अपनी माँ के गर्भ में थे, इसलिए इसको जोड़ के 80 फीट 9 इंच का बनाया गया है। पहला ऐसा मूर्ति अफगानिस्तान में था जिसका नाम था बाबियान बुद्धा, जो तालिबानी ने 2001 में उसको डिस्ट्रॉयड कर दिया था, तोड़ दिया था। तो उससे के यादगार में थाईलैंड के गवर्नमेंट के द्वारा यहाँ पे इसको बनाया गया है। और ये मूर्ति 2001 में बनना स्टार्ट हुआ, 2011 में पूरी तरीके से कंप्लीट हुआ। 16 मार्च और 2011 16 मार्च को थाईलैंड के गवर्नमेंट के द्वारा इसका इनॉग्रेशन ओपनिंग किया गया। आप लोग आगे से राउंड कर लीजिए। इसका नेशनल एम्बलम अशोक स्तंभ है, जो सारनाथ से लिया गया। आपने देखा होगा करेंसी नोटों पे, इसी सारनाथ से लिया गया। इसमें देखिए 4 लायंस होते हैं जो दहाड़ते हुए मुद्रा में है। गौतम बुद्ध जी का उपदेश चारों दिशाओं में फैला, इसलिए इसको 4 डायरेक्शंस बोलते हैं। अगर आप किसी भी एंगल से देखेंगे, अगर सेंटर से, तो आपको 3 लायन दिखाई देगा, पीछे वाला नहीं दिखाई देगा। नीचे में देखिए 4 एनिमल्स बनाए गए, एलिफेंट है, बुल है, हॉर्स है और लायन है। बीच में 24 तेलियों वाला चक्र है, जो हमारे 24 घंटे का प्रतीक है और हमें प्रगति के मार्ग पे चलना सिखाता है। और इसी चक्र का सिंबल देखिए, यहाँ पे बड़ा सा बीच बनाया गया, अशोक चक्र है, ताकि आप लोग इसकी फोटो पिक्चर ले सके। और ये आपका रेप्लिका है। ओरिजिनल अशोक स्तंभ आपका म्यूजियम में बंद है। म्यूजियम में गाइड, कैमरा, सेलफोन, बैग, एवरीथिंग नॉट अलाउड। वहाँ पे आपको सेल्फ जाना पड़ेगा। 5 रुपीज़ का टिकट लगता है, उसके अंदर आप जा सकते हैं। आप इसका फोटो ले लीजिए, फिर इसके बाद आर्ट गैलरी में चलेंगे। আমরা প্রথমে যাব আর্ট গ্যালারি, ওটা দেখার পরে আমরা যাব মিউজিয়ামে। হচ্ছে আর্ট গ্যালারিতে ঢুকলাম, এটাই হচ্ছে আর্ট গ্যালারি। এখন দেখবো আমরা বুদ্ধ মিউজিয়াম। এই হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকে নিতে হবে টিকিট। তোমরা যদি এরকম লাইনে না দাঁড়াতে চাও, তো এখানে এরকম স্ক্যানার রয়েছে। এই স্ক্যানারে স্ক্যান করে ডিরেক্ট সাইট থেকেও তোমরা ইনস্ট্যান্ট টিকিট বুকিং করতে পারো। আমাদের টিকিট পড়লো পার হেড 30 টাকা করে। যদি কেউ শুধু মিউজিয়াম ঘুরতে চাও সেক্ষেত্রে 5 টাকা। আমরা পুরোটা ঘুরবো, সেক্ষেত্রে বললো যে পার হেড 30 টাকা করে। তো সেক্ষেত্রে আমরা পুরোটা নেওয়ার জন্য টিকিট কেটেছি, পার হেড 30 টাকা করে বললো। এই হচ্ছে এন্ট্রি আর এই হচ্ছে এক্সিট। চলো ভেতরে ঢুকি। स्टैंड निकालना बस खोलते ही ঠিক আছে ঠিক আছে। এই হচ্ছে পুরো জায়গাটা। এরকম রাস্তাটা দেখছো, দু সাইডে এরকম সুন্দর গাছ লাগানো আছে। এটাই হচ্ছে আসল সেই জায়গা যেখানে বুদ্ধদেব তার চারজন গুরুকুলকে গুরু শিক্ষা দিয়েছিল। তোমরা এই যে চারিদিকে এত ধ্বংসাস্তূপ দেখতে পাচ্ছ, এটা 1904 সাল থেকে 5 সালের মধ্যে খনন কাজ হয়েছিল, যেখান থেকে এই স্তূপটি বেরিয়েছে। আর এটা মূলত ধর্মশিক্ষা স্থান হিসাবে মানা হয়। স্তূপটি হচ্ছে একটা ভগ্নাংশ মন্দিরের স্তূপ, আর এটির উচ্চতা প্রায় 61 কিলোমিটার মতো ছিল। আর যেটা মানা হয়, এখানেই নাকি বুদ্ধদেব বৌদ্ধ ধর্মের 4টি ধামের মধ্যে একটি ধাম, এটাকেই মানা হয়। এই হচ্ছে এক্সিট, এখান থেকে এক্সিট নিলাম। এখন দেখবো মিউজিয়াম। মিউজিয়ামে ঢোকার আগে এখানে লকারে সব ব্যাগপ্যাক পত্র রেখে দিতে হলো। এই হচ্ছে পুরো মিউজিয়ামটা, বাইরে থেকে ঘোরাচ্ছি। ভেতরে ক্যামেরা যদিও অ্যালাউ নেই, তার আগে বাইরে থেকে পুরো জায়গাটা তোমাদের একবার দেখিয়ে দিই। পুরো মিউজিয়াম এরিয়াটা, এখান থেকেই হচ্ছে এন্ট্রি করতে হবে, এই ভেতর থেকে এন্ট্রি করতে হবে। মিউজিয়াম থেকে বেরোলাম, ভিতরে ভিডিও অ্যালাউ নেই। মূলত মিউজিয়ামের ভেতরে একটু আগে তোমাদের যে ভগ্নস্তব মন্দিরগুলো দেখালাম, ওই মন্দির থেকে উদ্ধার হওয়া বিভিন্ন মূর্তি, সেগুলো খনন কাজের সময় ধ্বংস করে দেওয়ার চেষ্টা হয়েছিল। আর সেগুলোকে এই মিউজিয়ামে এখন সংরক্ষিত করে রাখা আছে। এখানকার ফুচকা ট্রাই করব।
আমাদের আলু থাকে, এখানে আলু নয়, মটর টাইপের একটা কি একটা সবজি আছে, আর এই চাট, ধনে পাতা, পুদিনা পাতা আছে, আর চা ওটা কি আছে, গ্রিন জল আছে, আর এইটু ফুচকা। আমাদের ওখানকার ফুচকা তো খেয়েছি প্রচুর, তো এখানকার ফুচকা খেয়ে দেখি কেমন টেস্ট হয়। আর এখানে কিন্তু 10 টাকায় কিন্তু 5টা। আর এখানকার ফুচকা যা সিস্টেম দেখলাম বহুত সেম একই। তুমি কিছু বলবেন দাদা? না, সব জায়গায় খাবার খেয়ে দেখা দরকার। খেতে ভালো, বাট টেস্টটা আলাদা, ওখানকার থেকে এখানকার টেস্টটা আলাদা, খেতে ভালো। 10 টাকা করে নিয়েছিলাম, 5টা করে, খেতে ভালো লাগলো। সুব্রতদা বলছে আবার 10 টাকা করে দাও, খেতে ভালো লাগলো না? আর আলু মাখার জায়গায় সেই ওই ছোলা এখন আমরা ট্রাই করব এই বানারসের দই বড়া। এই এরকম গঙ্গার ঘাটে এখানে দই বড়া রয়েছে, দই বড়া ট্রাই করব। খেতে খুব ভালো। আর এখন সন্ধ্যা হয়ে এসছে, আর এই গঙ্গার পাড়ে এরকম নৌকো বিহার চলছে, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বানারসের দই বড়া। বানারসেতে সব থেকে যেটা স্পট ঘোরার থেকে যেটা সব থেকে উল্লেখযোগ্য সেটা হচ্ছে এই নৌকা বিহার। আর দাদার বোট ঠিক করলাম এখন, দাদার সাথে কথা বলবো। দাদা কত নেবে বলো? 1800 টাকা লাগবে। 80 কোথা থেকে কথা? 80 মণিকণিকা, 80 ঘাট থেকে মণিকণিকা 1800 টাকা। আর রিজার্ভ শেয়ারিং এ যাবে শেয়ারিং এ 250 টাকা লাগে। 250 টাকা পার হেড। বোটে উঠেই তোমাদের কতক্ষণ ঘুরছি, কি কি বোট থেকে দেখছি সবকিছু শেয়ার করব। তো চলো এখন বোটে ওঠা যাক। উঠে পড়লাম বোটে। এই এখানে দেখো লাইফ জ্যাকেট রয়েছে, এরকম জায়গায় বসলাম, আর বসে এখানকার নৌকা বিহার উপভোগ করব। তোমরা চাইলে শেয়ারিং এ করতে পারো, এটা এরকম ছোট বোট রয়েছে, এছাড়াও অনেক এরকম বড় বড় বোটও পাওয়া যায়। এগুলোতে হলে ওই 100 থেকে 150 টাকার মধ্যে শেয়ারিং এও হয়ে যায়, চাইলে তোমরা সেটাও নিতে পারো। ছেড়ে দিল আমাদের বোট, চলো। এটা থেকে আমরা নৌকা বিহার করছি, এটা হচ্ছে বাবুয়া পান্ডে ঘাট, আর এই ঘাট থেকে আমাদের বোটিং শুরু হলো। এখন লাইফ জ্যাকেট পরতে হচ্ছে। এখানে কিন্তু এই বোট নৌকা বিহার করতে গেলে এই লাইফ জ্যাকেট কিন্তু বাধ্যতামূলক। এখানে লাইফ জ্যাকেট আপনাকে পরতেই হবে, লাইফ জ্যাকেটটা বাধ্যতামূলক। আমরা উঠেছিলাম পান্ডে ঘাটে, আর এখন এখানে যে ঘাটটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে চৌকি। আর এখন যে ঘাটটা ক্রস করছি এটা হচ্ছে গৌরীপতি কেদার ঘাট। এখন ক্রস করছি হনুমান ঘাট, আর এখন ক্রস করছি চেস্তির ঘাট। দেখো জাস্ট ঘাটেরটা কত সুন্দর, দেখুন। এই যে দেখতে পাচ্ছ এটাই হচ্ছে 80 ঘাট। ও यार क्या সিন, দেখো এটাই হচ্ছে বানারস। এই রয়েছে কাশী বিশ্বনাথের মন্দির, আর এই রয়েছে মণিকর্ণিকা ঘাট। এখন আমরা ওই পাড়টাতে যাব, যে সাইড থেকে উঠেছিলাম তার ঠিক উল্টো পাড়টা যাব। ওদিকে সাদাবালির বীচ রয়েছে এবং ওদিকে প্রচুর নৌকা দাঁড়িয়ে আছে এবং অনেকে ওখানে নেমেছে। এখন ওই সাইডটাতে আমরা যাব, চলো এপারে একটু নেমে দেখি। এখন এপারেই নামবো। এই নেমে গেলাম এই পারে দেখতে পাচ্ছ প্রচুর পুজো দিচ্ছে। নেই নেই, দেখো এই পারেও প্রচুর দোকান রয়েছে। এখানে চাইলে তোমরা এই বিচে হচ্ছে এই ঘোড়াতে চড়তে পারবে। এ প্রাইস কিতনা है? 200। প্রচুর ঘোড়া রয়েছে দেখো। এখানে বসে তোমরা এই সাদাবালির বিচ, অনেক বড় বিচ, এই সাদাবালির বিচে তোমরা ঘুরতে পারো। এখন একটু ঘোড়াতে সাওয়ার করব, চলো উঠি ঘোড়াতে।
इतना छोटा चाली के लिए ए। हम का कह दोगे উঠে বসে গেছি। ও বাহ! পিছনে গঙ্গা, এরকম সাদা বালির চর রয়েছে। এই চর থেকে এই ঘোড়াতে সাওয়ার করছি। এই ঘোড়াটাতে করে সাওয়ার করলাম, খুব ভালো একটা এক্সপিরিয়েন্স। তো এবার উঠে পড়বো বোটে। সমাগত সময় এখন হচ্ছে চা খেতে খেতে 10 মিনিট বাকি উঠে পড়বো বোটে। নৌকা থেকে নামবো, বোটিং শেষ হলো। আর এই বেনারসে এসে সুন্দর একটা নৌকা বিহারের অভিজ্ঞতা হলো। তোমরা এলে কিন্তু এই নৌকা বিহারটা মিস করো না। এখন আমরা চলে এসেছি দশাশ্বমেধ ঘাটে। হ্যাঁ চলো, এখানেই এখনই দেখবো আমরা সন্ধ্যা আরতি। ভিড়টা দেখো, নৌকাতেও প্রচুর লোক রয়েছে, আর এখানে হচ্ছে সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে। জাস্ট ভিড়টা দেখো। রাতে ডিনার কমপ্লিট করলাম। বেনারসের বিখ্যাত খাইকে পান বানারস বালা। চলো একটা পানের দোকানে যাই, এই পানের স্টল, এখান থেকে পানের দাম জিজ্ঞেস করি। কত করে পান? কত? 30 টাকা। খুব ভালো করে বানাচ্ছি 30 টাকা করে পান এখানে। দেখালাম বেনারসের সেই বিখ্যাত পান, খাইকে পান বানারস বালা। সুব্রত দা এখন নিয়েছে এই মিষ্টি পান, এই 30 টাকা দাম। তো কাল থেকে 2 दिन এই দাদার হোটেলে ছিলাম। ভাইয়া आप बताइए आपका होटल का नाम और होटल का लोकेशन। मेरे होटल का नाम है ईसा पेइंग गेस्ट हाउस और ये पांडे घाट पर स्थित है, जो गंगा के किनारे। पांडे घाट क्रॉसिंग आपको आना पड़ेगा गोदोलिया से। आप पहले स्टेशन आ जाएं, अगर कहीं से भी आते हैं स्टेशन से आप टुक टुक पकड़ करके गोदोलिया चौराहे पर आइए, और वहाँ से मुश्किल से आपको 10 से 12 मिनट का वॉकिंग लगेगा। आप बिल्कुल गंगा जी के किनारे पहुंच जाएंगे। किसी से पूछ लीजिए कि मुझे पांडे घाट जाना है। और होटल का रेट बताइए, रेट कैसे चलता है? रेट सीजन के हिसाब से होता है, जैसे कि अगर लो सीजन रहता है तो 600 to 1000 रूम मिल जाता है। अगर पर रूम? हाँ, पर रूम का जो है। और अगर सीजन रहता है तो 1500 to 2000 और ये रूम हम लोग लगाते हैं। आपका नंबर बता दीजिए। नंबर 9580399488, ये मेरा नंबर है। कोई व्यक्ति आना चाहता है तो मुझे कॉन्टेक्ट कर सकते हैं। সবার ব্যাগপত্র গোছানো, এবার রুম থেকে বেরোনোর সময়। 2 দিন বেশ ভালো কাটলো। চলো এবার বেরিয়ে যাই। আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ